হ্যালো স্টুডেন্টস, আমি নমিতা ম্যাম জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো প্রাচীন প্রস্তর যুগের বৈশিষ্ট্য সমূহ নিয়ে। অর্থাৎ প্রাচীন প্রস্তর যুগে মানুষেরা কি ধরনের জীবনযাত্রা করতো, তারা কি ধরনের হাতিয়ার ব্যবহার করতো তা নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি, তোমরা যারা যারা KU ইউনিভার্সিটির অন্তর্গত ফার্স্ট সেমিস্টারে রয়েছে, তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার ওয়ানের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে তোমাদের একেবারে ফার্স্ট ক্লাস, ঠিক আছে? তো আমরা একটা ছোট্ট টপিক এবং গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে, তোমরা স্ক্রিনে দেওয়া এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। এছাড়া তোমাদের কোর্স ফিটা বলে রাখি যে তোমাদের যাদের যাদের মেজর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 1199 টাকা। এছাড়াও তোমাদের যাদের যাদের মাইনর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 699 টাকা। তো এই টাকার বিনিময়ে তোমরা আমাদের কাছ থেকে কি কি পেয়ে যাচ্ছ? তো এই টাকার বিনিময়ে তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছ লাইভ ক্লাসেস, এছাড়া হাই কোয়ালিটি নোটস, এছাড়া রেকর্ডেড ক্লাস এবং কি 100% কমন সাজেশন। ঠিক আছে? তো এই ছিল ছোট্ট ইনফরমেশন। এবারে আমরা আজকের আলোচনা শুরু করব। ঠিক আছে, তো দেখো আলোচনার বিষয় কি। প্রথমেই বললাম যে প্রাচীন প্রস্তর যুগের বৈশিষ্ট্য সমূহ। ঠিক আছে, তো প্রাচীন প্রস্তর যুগ অর্থাৎ কি প্যালিওলিথিক এজ। ঠিক আছে, এটাকে প্যালিওলিথিক এজও বলা হয়। তো এই প্যালিওলিথিক এজে মানুষদের জীবনযাত্রা কেমন ছিল, তারা কি ধরনের হাতিয়ার ব্যবহার করতো তা নিয়ে আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে, অর্থাৎ প্রাচীন প্রস্তর যুগের বৈশিষ্ট্য সমূহ নিয়ে। ঠিক আছে, তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের আরেকটা বলে রাখি যে এই যে প্রাচীন প্রস্তর যুগ, ঠিক আছে, কোন যুগকে বলা হয়? অর্থাৎ ইতিহাসের যে সমগ্র যুগ বিভাজন। ঠিক আছে, তো ইতিহাসের যুগকে মূলত তিনটি ভাগে ভাগ করা হয়। এই তিনটি ভাগ কি কি? এই তিনটি ভাগ হলো প্রাচীন যুগ, মধ্যযুগ এবং কি আধুনিক যুগ। ঠিক আছে, তো এই তিনটি ভাগে ভাগ করা হয়। তো এই যে প্রাচীন যুগ রয়েছে, এই প্রাচীন যুগ এত বিশাল যে এই প্রাচীন যুগকে আবার তিন ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, তো এই যে প্রাচীন যুগকে তিন ভাগে ভাগ করা হয় সেই তিনটি ভাগ কি কি? সেই তিনটি ভাগ হলো প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ এবং কি নব্য প্রস্তর যুগ। ঠিক আছে, তো আজকের ক্লাসে আমরা প্রাচীন প্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলি নিয়ে আলোচনা করবো এবং পরের ক্লাসগুলোতে আমরা মধ্য প্রস্তর যুগ ও নব্য প্রস্তর যুগ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো প্রাচীন প্রস্তর যুগ তোমাদের বললাম যে প্রাচীন যুগকে তিন ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, কি কি? প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ এবং নব্য প্রস্তর যুগ। ঠিক আছে, তো দেখো প্রাচীন প্রস্তর যুগের পরিপ্রেক্ষিতে বলা হয়েছে যে প্রাচীন প্রস্তর যুগের সময়কাল এত, এখানে এত হবে, এত বিশাল ছিল যে এই যুগের পাথরের তৈরি হাতিয়ারের বৈশিষ্ট্য লক্ষ্য করে প্রত্নতত্ত্ববিদগণ এই যুগকে নিম্ন, মধ্য ও উচ্চ এই তিনটি ভাগে বা এই তিনটি যুগে বিভক্ত করেছেন। ঠিক আছে, অন্য দিক থেকে প্রাচীন প্রস্তর যুগকে খাদ্য সংগ্রহকারীদের যুগ বলা হয়, কারণ তখনও অবধি তারা খাদ্য উৎপাদন করতে শিখেনি। ঠিক আছে, তো এই যে প্রাচীন প্রস্তর যুগ, এই প্রাচীন প্রস্তর যুগও আবার খুব বিশাল ছিল। ঠিক আছে, তো এই প্রাচীন প্রস্তর যুগের প্রাপ্ত হাতিয়ারের ওপর ভিত্তি করে এই যুগকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। কি কি? নিম্ন, মধ্য এবং কি উচ্চ পুরাপ্রস্তর যুগ। ঠিক আছে, তো এই প্রাচীন প্রস্তর যুগের আরেক নাম কি? খাদ্য সংগ্রহকারীদের যুগ। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট। কেন খাদ্য সংগ্রহকারীদের যুগ? কেননা এখনো অবধি বা এই যুগে মানুষেরা নিজেদের খাদ্য নিজেরা উৎপাদন করতে জানতো না, তারা নিজেদের খাদ্যের জন্য প্রকৃতির ওপর নির্ভরশীল ছিল। ঠিক আছে, যার জন্য এই যুগকে খাদ্য সংগ্রহকারীদের যুগও বলা হয়। ঠিক আছে, তো এবারে আমরা আলোচনা করব এই যুগের সময়সীমা নিয়ে, অর্থাৎ কোন সময়কাল থেকে কোন সময়কাল পর্যন্ত এই যুগ বিরাজমান ছিল। ঠিক আছে, তো দেখো বলা হয়েছে ভারতের পরিপ্রেক্ষিতে এই যুগের সূচনা হয়েছিল আনুমানিক 2 লক্ষ, এখানে 2 লক্ষ, এখানে দুটা জিরো হবে, একটু দেখে নিও। তো 2,50,000 বছর পূর্বে এবং শেষ হয় 10,000 খ্রিস্টপূর্বাব্দে। ঠিক আছে, তো এই যুগের সময়সীমা কি? ভারতের পরিপ্রেক্ষিতে এই যুগের সময়সীমা হলো আনুমানিক 2,50,000 বছর থেকে খ্রিস্টপূর্বাব্দ 10,000 পর্যন্ত। ঠিক আছে, তো এবারে আমরা আলোচনা করব এই যুগে মানুষদের জীবিকা ও বাসস্থান নিয়ে, অর্থাৎ তারা কি ধরনের জীবনযাত্রা করতো তা নিয়ে। তো দেখো এক্ষেত্রে বলা যায় যে প্রাচীন প্রস্তর যুগের মানুষজন প্রধানত ছিল পশু শিকারী
ও খাদ্য সংগ্রাহক। ঠিক আছে, তো তারা খাদ্য উৎপাদন করতে সেখানে বন্য পশুকে পোষ মানানোর কৌশলও তারা আয়ত্ত করতে পারেনি। অর্থাৎ মানুষের আবির্ভাবের একেবারে প্রাথমিক যে পর্যায়, সেই প্রাথমিক পর্যায় হলো এই প্রাচীন প্রস্তর যুগ। ঠিক আছে, যে যুগে তারা নিজেদের খাদ্য নিজেরা উৎপাদন করতে জানতো না এবং খাদ্যের জন্য তারা প্রকৃতির ওপর নির্ভরশীল ছিল। তো তারা মূলত পশু শিকার এবং খাদ্য সংগ্রহ অর্থাৎ বনের ফল মূল সংগ্রহ করে নিজেদের জীবনযাপন করতো। ঠিক আছে, তো এই যুগে তারা ছিল পশু শিকারী এবং কি খাদ্য সংগ্রাহক। ঠিক আছে, এছাড়া তারা বন্য পশুকে কিভাবে পোষ মানাতে হবে, অর্থাৎ পশুকে কিভাবে পোষ মানাতে হবে তাও তারা জানতো না। ঠিক আছে, এই যুগে অর্থাৎ প্রাচীন প্রস্তর যুগে। এছাড়াও বলা হয়েছে যে জীবন ধারণের উপায় ছিল পশু শিকার করা এবং অরণ্য থেকে ফলমূল সংগ্রহ করা। ঠিক আছে, তো তারা পশু শিকার করতো এবং বনের ফলমূল বা অরণ্য থেকে ফলমূল সংগ্রহ করে নিজেদের জীবনযাপন করতো। ঠিক আছে, বা খাদ্য সংগ্রহ করতো। তো এক স্থানে ফলমূল পশু শিকারের অভাব হলেই অন্য স্থানে চলে যেত। তো এটা একটু রং আছে। তো এই যুগের মানুষ কোনো স্থানে স্থায়ীভাবে বসবাস করতো না, যাযাবর জীবনযাপন। এই যুগের মানুষ বাসস্থান বানাতে শেখেনি। সাধারণত তারা পাহাড়ের গুহায় আশ্রয় নিত, এগুলি ছিল তাদের অস্থায়ী বাসস্থান। অনেক সময় এরা খোলা আকাশের নিচেও পড়ে থাকতো। ঠিক আছে, তো এই যুগের মানুষেরা কিভাবে খাদ্য উৎপাদন করতে হবে তা জানতো না। ঠিক আছে, এছাড়া বন্য পশুকে তারা পোষ মানাতেও জানতো না। এছাড়া তারা স্থায়ীভাবে বাসস্থানও গড়ে তুলতে জানতো না। ঠিক আছে, তো তারা এক স্থান থেকে অন্য স্থানে যাযাবরের মতো ঘুরে বেড়াতো। তারা স্থায়ী বাসস্থান গড়ে তুলতে জানতো না। ঠিক আছে, তো তারা এক স্থানে বসবাস করত, সেই স্থানে খাদ্যের ঘাটতি দেখা দিলে বা বনের ফলমূলের ঘাটতি দেখা দিলে, পশুর ঘাটতি দেখা দিলে তারা আবার অন্য স্থানে চলে যেত খাদ্যের তাগিদে। অর্থাৎ তারা এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াতো। ঠিক আছে, তো তারা কখনো কখনো পাহাড়ের গুহায় আশ্রয় নিত, আবার কখনো কখনো তারা খোলা আকাশের নিচেই পড়ে থাকতো। তো এই যুগে মানুষের জীবনযাত্রার ক্ষেত্রে বলা যায় যে এই যুগের মানুষেরা নিজেদের খাদ্য নিজেরা উৎপাদন করতে জানতো না। খাদ্যের জন্য তারা প্রকৃতির ওপর নির্ভরশীল ছিল। তারা মূলত পশু শিকার করে এবং বনের ফলমূল সংগ্রহ করেই নিজেদের জীবনযাপন করত। তো তারা বন্য পশুকে পোষ মানাতেও জানতো না। এছাড়া তারা স্থায়ীভাবে বাসস্থানও গড়ে তুলতে জানতো না। ঠিক আছে, এবারে আমরা আলোচনা করব এই যুগের মানুষদের ব্যবহৃত হাতিয়ার নিয়ে। তারা কি ধরনের হাতিয়ার ব্যবহার করত। ঠিক আছে, তো দেখো বলা হয়েছে যে প্রাচীন প্রস্তর যুগের মানুষজন ভারী ও ভোঁতা পাথরের হাতিয়ার নিয়ে তাদের জীবিকার ব্যবস্থা করতো। এগুলি অবশ্য ছিল বেশ ভারী ও অমসৃণ। তো এই যুগের মানুষেরা প্রকৃতি থেকে যে আকারে পাথর পেত না, সেই আকারেই বা সেই পাথরকেই তারা হাতিয়ার হিসেবে ব্যবহার করত। সেই পাথরে কোনো রকম কোনো পরিবর্তন তারা করতো না। ঠিক আছে, তো এই যুগে তাদের ব্যবহৃত পাথরের হাতিয়ারগুলি ছিল কি কি? ভারী ভারী, অমসৃণ। ঠিক আছে, এবারে আমরা আলোচনা করব প্রত্নকেন্দ্র নিয়ে, অর্থাৎ কোন কোন স্থানে এই প্রাচীন প্রস্তর যুগের মানুষের নিদর্শন আবিষ্কৃত হয়। তো দেখো বলা হয়েছে যে ভারতের বিভিন্ন স্থানে প্রাচীন প্রস্তর যুগের মানুষের নিদর্শন পাওয়া গেছে, যেমন পাঞ্জাব, রাজপুতানা, গুজরাট, কর্ণাটক, মহীশূর, মাদ্রাজ, বিহার, আসাম, বাংলা প্রভৃতি স্থানে। ঠিক আছে, তো কাশ্মীরের সোয়ান উপত্যকায় এই যুগের মানুষের বা এই যুগের কিছু হাতিয়ার পাওয়া যায়। তো বলা যায় যে বিভিন্ন স্থান থেকে এই যুগের নিদর্শন আবিষ্কৃত হয়েছে, যার মধ্যে কিছু কিছু স্থানের নাম এখানে উল্লেখ করা হয়েছে, যেমন পাঞ্জাব, রাজপুতানা, সিন্ধু, কর্ণাটক, মহীশূর, মাদ্রাজ, বিহার, আসাম, বাংলা। ঠিক আছে, এছাড়া পাঞ্জাবের সোয়ান উপত্যকা একটু ইম্পর্টেন্ট। ঠিক আছে, সরি, কাশ্মীরের সোয়ান উপত্যকা, তো এখানেও কিন্তু প্রাচীন প্রস্তর যুগের একাধিক নিদর্শন আবিষ্কৃত হয়েছে। তো স্টুডেন্টস, এই ছিল আজকে আমার আলোচনার বিষয়। তো আজকের ক্লাস এতটাই। তো তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। তখন তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।